মেট্রোর নিরাপত্তায় কি বড়সড় গাফিলতি, এই প্রশ্নটা উঠছে। কিন্তু কেন এই প্রশ্ন উঠছে তার কারণ মেট্রোর লাইনে অচৈতন্য অবস্থায় এক ব্যক্তিকে পাওয়া গেল। তারপর তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হলো তখন তাকে মৃত বলে ঘোষণা করলেন চিকিৎসকরা। কিন্তু এখানেই অনেকগুলো প্রশ্ন উঠতে শুরু করেছে। মেট্রোর লাইনে অচৈতন্য অবস্থায় এই ব্যক্তিকে পাওয়া গেল, কিন্তু কিভাবে এই ব্যক্তি সেখানে পৌঁছলো? উঠছে একাধিক প্রশ্ন। একেবারে টানেলের ভেতর পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেডের মাঝেই এই ব্যক্তিকে পাওয়া যায়। যখন তাকে এখানে দেখেন মধ্যরাতের পর পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেডের মাঝে তাকে দেখা গেল, তাকে পাওয়া গেল, তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করলেন চিকিৎসকরা। কিন্তু এখান থেকেই উঠছে অনেকগুলো প্রশ্ন। তার কারণ কন্ট্রোল রুম থেকে পুরো বিষয়টা দেখা যায়। টানেল দিয়ে এক ব্যক্তি কিভাবে হেঁটে চলে গেলেন, ওই ব্যক্তি হেঁটে যে গেলেন সেটা কারোর নজরে এলো না। সিসি ক্যামেরায় কেন নজরে এলো না যে ওই ব্যক্তি হেঁটে যাচ্ছেন? তার কারণ সিসি ক্যামেরা দেখছেন এরকম তো অনেক লোক রয়েছেন সেখানে কর্মরত। স্টেশনে শাটডাউন যখন হচ্ছে, সেই শাটডাউনের সময় তখনও কি কারো নজরে এলো না যে কেউ সেখানে রয়েছেন? তার কারণ শাটডাউনের সময় তো এই বিষয়গুলো ভালোভাবে দেখা হয়। প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। हम लोग कुछ भी नियम कानून बनाएं, जो भी बाधा लगाएं, अनलेस पीपल वांट टू फॉलो इट, देयर इज नथिंग व्हिच वी कैन डू इट। हम पूरा अच्छा महल बना दिए, पूरा तार लगा दिया, पूरा वो लगा दिया, कोई उसको तोड़कर नीचे गिरना चाहता है तो हम लोग कहां से रोक सकते हैं? हर एक जगह हम लोग सिक्योरिटी नहीं लगा सकते, कहीं ना कहीं से घुस ही जाता है। तो बट वी आर ट्राइंग टू इम्प्रूव इट, वी आर ट्राइंग टू जो है एडिशनल कैमरास लगा रहे हैं अभी पूरी हर एक जगह, तो सिक्योरिटी को जो है और थोड़ा स्ट्रेंथन कर रहे हैं। वी गेट अलर्ट्स इफ समबडी गोस इनसाइड, वी आर ट्राइंग आवर लेवल बेस्ट टू डू इट। মেট্রো রেলের জিএম এর বক্তব্য তো আমরা শুনলেন, আপনাদের শোনালাম, কিন্তু তারই পাশাপাশি প্রাক্তন রেল আধিকারিক তারা কি বলছেন তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। প্রাক্তন রেল আধিকারিক বলছেন যে গাফিলতি কিন্তু থাকবেই, গাফিলতি ছাড়া কারো চোখ এড়িয়ে এরকম একটা বিষয় হয়ে গেল, কেউ বুঝতে পারলো না। মেট্রো রেলওয়ে প্রচন্ড ভালনারেবল এরিয়া, ওখানে পুরোটাই সিসিটিভি ক্যামেরা মুডে রাখা হয়েছে এবং সেন্ট্রাল কন্ট্রোল আছে, সেখান থেকে মনিটরিং হয়। এছাড়া আরপিএফ এর কন্ট্রোল রুম থেকে মনিটরিং হয়। এছাড়া মেট্রো রেলের দুদিকে যে প্ল্যাটফর্ম আছে, দুদিকে একটা ব্যারিকেড আছে, ওখানে একটা ফেন্সিং করা আছে এবং ওখানে আরপিএফ থাকে। কোনো একটা সাসপিসিয়াস তার মুভমেন্ট দেখা গেল, সেটা সিসিটিভি পরিষ্কার দেখা যায়, একটা লোক সাসপিসিয়াস ভাবে ঘোরাঘুরি করছে, তখনই তাকে লোকেট করে তার উপরে নজরদারি করতে হবে। যখন একটা লোক সেই ফেন্সিংটাকে ওভাররুল করে ট্র্যাকের দিকে হাঁটা দেয়, নিশ্চয়ই নজরদারি গাফিলতি ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রাক্তন রেল আধিকারিকদের অবশ্য বক্তব্য, ওই ব্যক্তি তিনি যে কারণে যুক্ত থাকুক না কেন, ওই ব্যক্তি কি করে নজর এড়িয়ে যেখানে কারোর প্রবেশের অধিকার থাকে না সেখানে পৌঁছে যেতে পারলেন। পার্ক স্ট্রিটে মেট্রোর হেডকোয়ার্টার আছে বলে নয়, এই মুহূর্তে মেট্রোর যে নজরদারি ব্যবস্থা, যে আধুনিক প্রযুক্তি সহকারে ব্যবহার করা হয়, তাতে পার্ক স্ট্রিটে বসে দক্ষিণেশ্বরে বা কবি সুভাষে বা টালিগঞ্জ অর্থাৎ যে কোনো মেট্রো স্টেশনে কি ঘটনা ঘটছে তার পুঙ্খানুপুঙ্খ লাইভ ফিড আসতে থাকে। এবং যে সময় ঘটনাটি ঘটেছে, অর্থাৎ ওই ব্যক্তি, যেটা জানা যাচ্ছে 10:05 নাগাদ তিনি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে সুড়ঙ্গের দিকে, এসপ্ল্যানেডের দিকে তিনি দৌড় শুরু করেন। তাহলে সে সময় কমার্শিয়াল রান অর্থাৎ মেট্রোর বাণিজ্যিক পরিষেবা চালু ছিল। তাহলে কেন আরপিএফ এর গোটা বিষয়টি নজরে আসলো না? ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে মেট্রোর সুরক্ষা ব্যবস্থা নিয়ে এবং আরপিএফ এর নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে রেলের অন্দরেই। কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। রেড রোডের কুচকাওয়াজে অসুস্থ হয়ে পড়েন 39 জন পড়ুয়া। আর অসুস্থ পড়ুয়াদের দেখতে এসএসকেএমে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোদে গরমে তারা অসুস্থ হয়ে পড়েন। 39 জন পড়ুয়াকে ভর্তি করা হয়, আর তারপর প্রাথমিক চিকিৎসার পর 38 জনকে ছেড়ে দেওয়া হয় এবং একজন একটু বেশি অসুস্থ থাকায় তাকে ভর্তি রাখা হয়। যে সময়কার ছবি দেখাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের অনুষ্ঠান থেকেই চলে যান এই অসুস্থ পড়ুয়াদের দেখতে। বৃষ্টিটা হয়েছে, তারপরে গরম, সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। অনেকে হয় কি প্রোগ্রাম থাকলে টেনশন থাকে যতক্ষণ প্রোগ্রামটা কমপ্লিট না হচ্ছে, সেই জন্য ওরা ক্ষুধার্ত এবং অনেকে ডিহাইড্রেশন টাইপের একটু টেন্ডেন্সি ছিল। একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে, তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে। এখন সবাই ঠিক আছে মোটামুটি। আমি সবাইকে আদর করে মিষ্টি টিষ্টি খাইয়ে, জল টল খাইয়ে, ছবি টবি তুলে এসছি। চুলটুলগুলো সব খুলে দিয়ে এলাম, চুলগুলো ভিজে গেছে, পুরো মোটা মোটা গার্ডার দিয়ে বেঁধে রেখে দিয়েছে। যা যা করার করলাম।
ওদের লাঞ্চ টাঞ্চ খাওয়ানোর পরে যারা সুস্থ হয়ে গেছে, একজন একটু ফতেমা সাকুয়াতের একটু প্রবলেম আছে, আমি ওর কাছে প্রায় 10 মিনিট মাথায় হাত বুলিয়ে টুলিয়ে দিয়েছি, চুলটুল টুলে দিয়েছি, এখন স্টেবল হয়ে গেছে, সবাই ভালো আছে। মানে কিভাবে মানে ব্ল্যাকআউট হয়ে গেছে? वो चेकअप किया, उसके बाद बिस्किट और ORS पीने के दिया था, तो फिर पी लिए थे हम लोग। तब आप पिए नहीं थे? आप खाए नहीं थे? हाँ, सब उसके बाद फिर बेहोश हो गए? नहीं, वो ठीक थे। उसके बाद फिर अभी थोड़ा सा नॉर्मल है तो घर जा रहे और दवा दिया सलाइन दिया है? नहीं। প্যারেডের কিছুক্ষণ আগে হঠাৎ করে বৃষ্টি হয়ে যায়, ওদের কাছে কোনো রেনকোট ছিল না, আগে থেকে আমাদের সে প্রিপারেশনও ছিল না, তারপরে রোদ বেরিয়ে যায়, সেগুলো শুকিয়ে যায়। আর সকালবেলায় কি খাওয়ানো হয়েছিল তো আমাদের হয়তো টিফিনের খেয়াল নেই, জলটা সেরকম হয়তো খাওয়ানো হয়নি, আর আমাদের এই বিষয়ে অত অভিজ্ঞতা আগে থেকে ছিল না। রেনকোট কি দেওয়া হয়নি? রেনকোট দেওয়া হয়েছে, কিন্তু সেই সিচুয়েশনের মধ্যে পড়ানো হয়নি, হঠাৎ করে বৃষ্টি হয়ে গেছে। আমার মেয়ের কিছু হয়নি, আমার মেয়ে ওখানে সুস্থ হয়ে গেছিল, বাকিদের নিয়ে আমি এখানে এসেছিলাম তাড়াতাড়ি। এখানে অনেক কয়েকজন আছে আর এখানে দুজন আছে এই মুহূর্তে, যাদের গার্জেন নাই, আমি এখন গার্জেন। এখন মোটামুটি স্টেবল আছে সবাই। পয়লা মার্চ যাদবপুরে বিক্ষোভের ঘটনা, শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ঘটনা এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আদালতে পেশ, আলিপুর আদালতে পেশ করা হয় হিন্দোল মজুমদারকে। যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার সে, এবং আরো ডিটেইল জানাতে পারবে, আরো বিস্তারিত জানবো। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, এখনো পর্যন্ত সওয়াল জবাবে কি উঠে আসছে? অমিত, শোনা যাচ্ছে? অমিতের কাছে আসবো, তবে তার আগে জানিয়ে রাখি স্পেনে বসে চক্রান্তের অভিযোগ রয়েছে এই হিন্দোলের বিরুদ্ধে। আগে লুকআউট নোটিশ জারি হয়েছিল এবং বুধবার যখন দিল্লি ফিরেছেন তিনি, তারপরই তাকে গ্রেপ্তার করে, যাদবপুরের প্রাক্তনীকে গ্রেপ্তার করা হয়। আরো বিস্তারিত জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, সওয়াল জবাবে কি উঠে আসছে? দেখো, 10 দিনের পুলিশ হেফাজতের জন্য আবেদন জানানো হয়েছে এবং সরকারি আইনজীবী সোহেল ঘোষাল হচ্ছে আদালতে 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন করতে গিয়ে বেশ কয়েকটি বিষয় কিন্তু আদালতের সামনে উল্লেখ করেন। সেক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পয়লা মার্চ যে একটি কর্মসূচিতে অংশ নিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যখন অনুষ্ঠান সেরে তিনি বেরিয়ে আসেন, সেই সময় তার উপরে হামলার ঘটনা ঘটে। এই হামলার ঘটনা ষড়যন্ত্র করা হয়েছিল স্পেনে বসে, এবং স্পেনে বসে সেই সময় স্পেনে ছিলেন হিন্দোল মজুমদার, তিনি স্কলার বা রিসার্চ সচিব, আমার পড়াশোনা করছেন। এর আগে একটা সমন গেছিল, সেটা বাড়িতে পেয়েছিলাম, কেস নাম্বার 42, কিন্তু আজকে যেটার কারণে লুকআউট নোটিশ করেছে কেস নাম্বার 39, অন্তত বাড়িতে আমরা কোনো সমন পাইনি। কেন যে লুকআউট নোটিশ হলো সেটাই বুঝতে পারছি না। কোনো প্রথম গ্রেপ্তার আমরা 10 দিনের পুলিশ কাস্টডি প্রেয়ার করেছি, সাবমিশন ওরা বেল পেয়েছেন। ওনারা যেটা বলতে চেয়েছেন, সেই সময় ওনারা ছিলেন না এখানে, বাইরে ছিলেন, সেই রেসপেক্টে কথা প্রসঙ্গে আমরা বলেছিলাম যে সেই কেসে, ওই আফতাব আনসারির কেসে কনভিকশন হয়েছিল, হাইকোর্টে গেছিল, হাইকোর্টও কনফার্ম করেছিলেন, এবং সেখানে উনি তো ছিলেন না, সেটাই ওনারা প্লি নিয়েছিলেন, ওরা ইন্ডিয়ার বাইরে ছিলেন। একই ঘটনায় ওখানেও দেখা যাচ্ছে যে প্রাইম অ্যাকিউজড ছিল ইন্ডিয়ার বাইরে, উনি মাস্টার মাইন্ড ছিলেন, উনি অপারেট করেছিলেন, সেই প্রসঙ্গে আদালতে কি বলছেন যে এই হিন্দোল মজুমদার এই গোটা ঘটনার মাস্টার মাইন্ড কেউ নেই? মাস্টার মাইন্ড ওনার সাথে আরো আছে, ইনভেস্টিগেশন সবটা বোঝা যাবে। জনৈক মন্ত্রী নাকি আক্রান্ত হয়েছিলেন, তাহলে জনৈক মন্ত্রী যদি থাকেন, আমাদের বক্তব্য এটাই ছিল যে যদি কোনো মন্ত্রী মুভমেন্ট করেন, তার প্রতিটি মুভমেন্ট হচ্ছে প্রোটোকল রেকর্ডেড, তা প্রোটোকল গাইডেড যদি হয়ে থাকে তাহলে পুলিশ কি করছিল? এই যে ঘটনাটাকে হাইলাইট করতে হবে, যেহেতু মন্ত্রী যুক্ত, তাই এই ঘটনা। 39 নম্বর কেসে আজ পর্যন্ত একজনও অ্যারেস্ট হয়নি, এবং কাউকে অ্যারেস্ট করতে হবে সেই জায়গাটা এখনো রেকর্ডে কোনো রিফ্লেক্টেড নেই।